আজ আপনাদের জন্য নিবেদন নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প অদৃশ্য দাবাড়ু। লেখক নীলাদ্রি চৌধুরীর জন্ম 1980 সালে কলকাতায়। পেশায় চাকুরিজীবী হলেও নীলাদ্রির নেশা হল গল্প লেখা। নীলাদ্রির লেখা প্রথম গল্প প্রকাশিত হয় আনন্দমেলা পত্রিকায় 2017 সালে। এছাড়া দেশ, প্রসাদ ও নানা পত্রপত্রিকায় তাঁর বেশ কিছু গল্প প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য গল্প লিখতেই তিনি বেশি স্বচ্ছন্দ। আজকের গল্পটি ছোটদের জন্য লেখা একটি অলৌকিক গল্প। রনির পিসেমশাই নানা ধরনের গল্প বলেন। আজ তিনি তার অভিজ্ঞতা থেকে এক অদ্ভুত গল্প সবাইকে শোনালেন। তার চাকরি জীবনের শুরুতে তার এক অফিস কলিগ মিহির দা ভীষণ দাবা খেলতে ভালোবাসতেন, কিন্তু দাবা খেলার সময় তিনি খুব উত্তেজিত হয়ে উঠতেন। আর পিসেমশাইয়ের মতো পোড় খাওয়া দাবাড়ুও কিছুতেই তাকে হারাতে পারত না। কি রহস্য ছিল এর পেছনে? মিহিরদা কি সত্যিই ভালো দাবাড়ু ছিলেন, নাকি এর পেছনে ছিল অন্য কোনো ঘটনা? শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প অদৃশ্য দাবাড়ু। কোচিং থেকে ফিরে এক দৌড়ে রনি এসে ঢুকল বসার ঘরে। পিসি আর পিসেমশাই আজই এসে পৌঁছেছে শিলিগুড়ি থেকে। ছোটবেলা থেকেই রনি পিসেমশাইয়ের ভীষণ ভক্ত। তার কারণ পিসেমশাইয়ের গল্পের স্টক প্রচুর। ভূত, অদ্ভুত, রহস্য এসবের গল্প পিসেমশাই একবার শুরু করলে সবাই অন্যান্য কাজ ফেলে শুনতে বসে যায়। বিশেষ করে গা ছমছমে ভূতের গল্প বলায় পিসেমশাইয়ের জুড়ি নেই। বসার ঘরে ঢোকার আগে একবার কিচেনে উঁকি মেরে এসেছে রনি। গরমা গরম মিক্সড চাউমিনের প্যাকেটগুলো মনে হয় একটু আগেই এসেছে। পিসেমশাই ওকে দেখেই বলে উঠল, কি ব্যাপার রে, তুই যে রেটে লম্বা হচ্ছিস তাতে তো এবার ঘাড় উঁচু করে দেখতে হবে। রনি লজ্জা পেয়ে হাসল। ও এখন ক্লাস 9-এ পড়লেও লম্বা হয়েছে অনেকটা। তবে পিসেমশাইয়ের কাছে কিছুই নয়। পিসেমশাইয়ের হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি। রনি বলল, তোমার গল্প শুনবো বলে সাইকেলটা প্রায় উড়িয়ে চালিয়েছি আজ। মা, এবারে চাউমিনের প্যাকেটগুলো খোলো, খেতে খেতে গল্প শোনা হয়ে যাবে। পিসেমশাই বলল, তাতে খাওয়ার গল্প শোনা কোনো কাজটাই ঠিক করে হবে না। আগে খাওয়াটা হয়ে যাক, তারপরে গল্প শোনা হবে। হ্যাঁ। মিক্সড চাউমিনটা সকলেই বেশ তাড়াতাড়ি সাঁটিয়ে দিল। রনি বুঝতেই পারল বাবা, ছোটকা, মা, কাকিমা সবাই আগ্রহী গল্প শুনতে। পিসি যদিও এসব হয়তো আগেও শুনেছে, তবুও নতুন কিছু শোনার আশায় উদ্গ্রীব হল। এবার শুরু করো পিসেমশাই, উৎসাহের সঙ্গে বলল রনি। পিসেমশাই মুচকি হেসে কফির কাপটা তুলে নিয়ে বলল, কি রেডি? মা আর কাকিমা হ্যাঁ হ্যাঁ করে উঠল। পিসেমশাইয়ের ভালো নাম প্রদীপ দত্ত। বাবা, ছোটকা সবাই গুছিয়ে বসে পড়েছে। মা আর কাকিমাও এসে বসলো এবার। রনি এবার বলল, পিসেমশাই আর দেরি নয়, শুরু করো। পিসেমশাই কফিতে একটা চুমুক দিয়ে বলল, যে ঘটনার কথা বলছি সেটা কিন্তু কোনো লোকের মুখে শোনা কথা নয়। একেবারে আমার নিজের অভিজ্ঞতা। ব্যাপারটা সত্যি অদ্ভুত। আজও মনে পড়লে মাঝে মাঝে শিউরে উঠি। ভূতের গল্প নিশ্চয়? তা তুমি কি নিজে দেখেছো? জিজ্ঞেস করলো বাবা। ভূত না ভুতুরে তা বলতে পারবো না, সেটা তোমরাই বিচার করবে। এই বলে কফিতে দুটো বড় চুমুক দিয়ে পিসেমশাই গল্প শুরু করল। তখন আমি প্রথম চাকরিতে জয়েন করেছি রেভিনিউ অফিসার হয়ে। মেদিনীপুরের শালবনীতে ট্রেনিং এর পরে পোস্টিং হলো বাঁকুড়ায়। শালবনীতে ট্রেনিং এর সময় অনেক বন্ধু জুটে গিয়েছিল বুঝলে, কিন্তু বাঁকুড়ায় আমার একার পোস্টিং হলো। একজন ব্যাচমেট কেউ পেলাম না। যাই হোক,
কিছুটা মন খারাপ নিয়ে বাঁকুড়ায় গিয়ে জয়েন করলাম। এখানে নিয়ম হলো প্রথমে এডিএম এর অফিসে গিয়ে জয়েন করতে হয়। তারপর এডিএম জেলার কোনো একটা ব্লকে পোস্টিং দেন। কিন্তু আমি জয়েন করবার পরেই একজন সিনিয়র অফিসার অসীম দা গল্প করতে করতে বলে ফেললেন আমাকে কোন ব্লকে পাঠানো হবে। তা আমার মনে হলো যেন সব কিছুই আগেভাগে ঠিক করা আছে। কেমন যেন দ্বন্দ্ব লাগলো ব্যাপারটায়, যদিও মুখে আমি কিছু বললাম না। ঠিক 2 দিন পরে এডিএম অর্ডার বার করলেন, আর দেখা গেল আমার আন্দাজি ঠিক। বাঁকুড়ার দক্ষিণে একটা ব্লকে আমাকে পাঠানো হচ্ছে। অর্ডারের কপি দিয়ে এডিএম আমাকে ডেকে পাঠালেন। ওই ব্লকে গিয়ে যে ভালোভাবে কাজ করতে হবে তা বারবার করে বললেন। তারপর যে অসীমদা আগেই আমাকে ব্যাপারটা বলেছিলেন, তিনি আমাকে ওনার ঘরে ডেকে একটা অদ্ভুত কথা বললেন। আমাকে বললেন, অফিসের কাজ তুমি ভালোই করবে তা জানি, কিন্তু একটা ব্যাপারে সাবধান করে দিই, ওই অফিসের যে বিএলআরও আছে তার সাথে বেশি মেলামেশা করতে যেও না, ওর থেকে একটু তফাতে থেকো। ব্লক অফিসে বিএলআরওরা অফিস বস, রেভিনিউ অফিসাররা বিএলআরওর আন্ডারেই কাজ করে। তবুও অসীমদা কেন এই উপদেশ দিলেন তা আমি বুঝলাম না। একে নতুন চাকরি, তাই আবার অদ্ভুত সব উপদেশ। মনে মনে বেশ একটু অস্বস্তি নিয়েই নতুন ব্লকের দিকে রওনা দিলাম। যাই হোক, পরের দিন নতুন অফিসে জয়েন করতেই আলাপ হলো বিএলআরও মিহির দাশগুপ্তর সঙ্গে। বুঝতে পারলাম এনার ব্যাপারেই সাবধানবাণী শুনিয়েছেন আমাকে অসীমদা। কিন্তু আমি যেতেই যে উষ্ণ অভ্যর্থনা পেলাম, তাতে অফিসের প্রথম দিনে কয়েক ঘন্টার মধ্যেই উনি আমার কাছে মিহিরদা হয়ে গেলেন। আমাদের বন্ধনটা আরো দৃঢ় হলো, তার কারণ কথায় কথায় বেরিয়ে গেল আমরা দুজনেই উত্তর কলকাতার ছেলে। আমার বাড়ি মানিকতলায় আর মিহিরদার বাড়ি শোভাবাজারে। আমি নিজে উত্তর কলকাতার রগবাজ হলেও বাঁকুড়ায় গিয়ে অবধি কারোর সাথে মন খুলে কথা বলতে পারছিলাম না। মিহিরদার সাথে আলাপ হতে তাই হাঁপ ছেড়ে বাঁচলাম। মিহিরদাও মনে হলো আমারই মতো দশা। ভদ্রলোক, বেশ লম্বা, মোটামুটি ছিমছাম চেহারা, চশমার ফাঁক দিয়ে 2 চোখের বুদ্ধিদীপ্ত দেখা যায় ঠিকই, কিন্তু তাতে সর্বদাই কেমন যেন একটা অস্থির ভাব। মিহিরদা আমাকে জিজ্ঞেস করলেন, এখানে থাকবে কোথায়? এখনো ঠিক করিনি, বাড়ি ভাড়া নিতে হবে একটা, বললাম আমি। তুমি এক কাজ করো, আমি যে বাড়িটায় থাকি তার একটা ঘর খালি আছে। বাড়িওয়ালা এমন ভাড়াটে খুঁজছেন যে একা থাকবে, ফ্যামিলি নিয়ে থাকা চলবে না। অদ্ভুত তো, বললাম আমি। অদ্ভুত তো বটেই, কিন্তু তোমার জন্য সুইটেবল কি না? তা তো বটেই, বিনা দ্বিধায় বলে দিলাম আমি। তাহলে এক কাজ করো ভায়া, টিফিনের পর বাড়িটা দেখবে, চলো। আমি ঘাড় নেড়ে সায় দিলাম, কারণ তখন ওই সব জায়গায় বাসের যা অবস্থা, তাতে বাঁকুড়া টাউন থেকে রোজ যাতায়াত করা অসম্ভব। তার থেকে অফিসের কাছে থাকলে অন্তত এই যাতায়াতের ঝামেলাটা এড়ানো যাবে। ইতিমধ্যে অফিসের অন্যান্য স্টাফদের সঙ্গেও আলাপ হলো, কিন্তু সবাই একটু শুকনো ভদ্রতা করে সরে পড়লেন। কারণটা তখনও ঠিক বুঝলাম না। প্রথম দিনে কয়েকটা মামুলি সইসাবুত করা ছাড়া আর বিশেষ কিছু করতে হলো না। দুপুরবেলা অফিসের সবাই সামনের একটা মিষ্টির দোকানে টিফিন সারতে গেল, আমিও গেলাম। ওখানে যেতেই অফিসের বড়বাবু হাসি হাসি মুখ করে আমার দিকে এগিয়ে এলেন, বললেন, তখন কথা বলতে পারিনি বলে কিছু মনে করবেন না স্যার। আসলে আসলে তখন ইয়ে বলে ভদ্রলোক যে কি বোঝাতে চাইলেন তা পরিষ্কার হলো না। তখন অফিসের বয়স্ক আমিন সরোজবাবু বললেন, ব্যাপারটা কি জানেন স্যার, আমরা সবাই একটু অপেক্ষায় ছিলাম কখন আপনাকে একটু একলা পাবো, কারণ অফিসে এসে থেকে তো আপনি মিহির স্যারের সঙ্গে ছিলেন, তাই কথা বলার ঠিক মৌকা পাইনি। কিন্তু উনি তো খুব একটা কড়া লোক বলে মনে হলো না আমার, বললাম আমি। না না, মানুষ তো উনি খুবই ভালো। আসলে কি জানেন, ওই মাথার একটু গন্ডগোল কিনা, তাই তো অফিসের সব কাজ এলোমেলো হয়ে যাচ্ছে। বললেন বড়বাবু, মাথার গন্ডগোল?
অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি, কারণ সত্যি সত্যি মাথার গন্ডগোল থাকলে সেই লোককে কখনোই বিএলআরও করে পাঠানো হবে না। অবশ্যই এমনও হতে পারে অতি সম্প্রতি এই গোলমাল শুরু হয়েছে। ব্যাপারটা বলতেই সরোজবাবু বললেন, একদম ঠিক ধরেছেন স্যার। শুরুতে বেশ ভালোই কাজ করছিলেন, কিন্তু শেষ মাস দিনে যে কি হয়েছে, কাজকর্ম প্রায় শিখে উঠেছে। সারাক্ষণ ছটফট করে ঘুরে বেড়ান, নয়তো অফিসে বসে বসেই ঘুমিয়ে পড়েন। এইবার ব্যাপারটা বুঝলাম কেন আমাকে সাত তাড়াতাড়ি অর্ডার দিয়ে এই ব্লকে পাঠানো হলো। বড়বাবু বললেন, স্যার, মিহির সাহেব যা বলবেন হু হাঁ করে সরে পড়বেন। কাজ নিয়ে চিন্তা করবেন না, আমরা সবাই আপনাকে হেল্প করব। কাজ জমতে জমতে এমন এক জায়গায় পৌঁছেছে যে আর কিছুদিন এভাবে চললে আমাদের অফিসের সব স্টাফরা একসঙ্গে গণধোলাই খাবো। আচ্ছা, ভদ্রলোক কি সত্যি পাগল ছিলেন? জিজ্ঞেস করল রনি। আহা, শোন না পুরোটা। কফি শেষ, এবারে পানের ডিবে খুলে একটা পান মুখে পুরে আবার বলতে লাগলো পিসে মশাই। আমার এই গল্পের সবচেয়ে অবাক করা ঘটনাটা এবারে বলতে যাচ্ছি। সরোজবাবুর কাছে জানলাম মিহিরদার নাকি দাবা খেলার সাংঘাতিক নেশা। কেউ যদি বলে যে দাবা খেলতে জানে তাহলে আর রক্ষে নেই। সব কাজ ফেলে তাকে নিয়ে দাবা খেলতে বসে যাবেন। অফিসের একজন ক্লার্ক বিকাশবাবু বললেন, তবে স্যার, উনি কিন্তু খুব পাকা খেলোয়াড়। আমি নিজে খুব খারাপ খেলি না, কিন্তু ওনার কাছে কিছুক্ষণের মধ্যেই কিস্তি মাত হয়ে গেলাম। একদিন পর পর 3টে গেম হারলাম মিনিট 20-র মধ্যে। বলেন কি? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। তোমার সঙ্গে খেললেই বোঝা যেত কত বড় খেলোয়াড়, বলে উঠল রনি। রনি জানে পিসে মশাই দারুণ দাবা খেলে, আগে চেস ক্লাবের মেম্বার ছিল। রনি নিজেও দাবা শিখেছে পিসে মশাইয়ের কাছে। পিসে মশাই এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিহিরদার সঙ্গে খেলেছিলাম ঠিকই, কিন্তু সে এক অদ্ভুত দাবা খেলা। মন দিয়ে শোন, আমি তো মিহিরদার সঙ্গে ওনার ভাড়া বাড়িটাই গেলাম। ঘরটা একার পক্ষে ভালোই, শুধু রান্নাঘর আর বাথরুমটা কমন। মিহিরদা একজন রান্নার মাসিকে রেখেছেন। বুঝলাম টাকাটা খরচ করলেই একেবারে উপযুক্ত বাসস্থান। বাড়িওয়ালা ভদ্রলোক ওনার ফ্যামিলি নিয়ে ওপরে থাকেন। অফিস থেকে মাত্র মিনিট 5 হাঁটা পথ। আমি সানন্দে রাজি হয়ে গেলাম। এও জানিয়ে এলাম যে আমি আর কয়েকদিনের মধ্যেই চলে আসব। মিহিরদা দেখলাম খুবই খুশি। বুঝলাম একা থাকতে উনিও হাঁপিয়ে পড়েছেন। এরপর কয়েকদিনের ছুটি ছিল। কলকাতায় বাড়ি ফিরে ছুটি কাটিয়ে আবার ফিরলাম বাঁকুড়ায়। অল্প যা জিনিসপত্র ছিল তাই নিয়ে নতুন বাড়িতে গিয়ে উঠলাম। আর সেদিন রাতেই আমার এক নতুন অভিজ্ঞতা হলো। সন্ধ্যাবেলায় মিহিরদা দাবা খেলার প্রস্তাব পারলেন। আমি সেদিন সকালের ট্রেনেই ফিরেছি, তারপর 2বার বাস বদল করে অফিসে। সন্ধ্যাবেলায় তাই ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু দাবায় নতুন একটা চ্যালেঞ্জ পেয়ে সব ক্লান্তি ঝেড়ে ফেলে একেবারে উঠে বসলাম। মিহিরদা একটা অতি পুরনো দাবার সেট বার করলেন। দাবার বোর্ড এবং ঘুঁটি চন্দন কাঠের তৈরি। এরকম বোর্ড কলেজে পড়ার সময় মাইসোরে গিয়ে দেখেছিলাম। বোঝাই যায় খুব দামি জিনিস, কিন্তু বোর্ডটা তো নতুন কিনেছেন বলে মনে হয় না, হয়তো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনেছেন। আমি একবার কথাটা জিজ্ঞেস করতেই একটা অপ্রস্তুত হাসি হেসে মিহিরদা বলল, যেখান থেকেই কিনি, খেলাটা শুরু করো দেখি। কথাটা বলেই অত্যন্ত তাড়াহুড়ো করে ঘুঁটি সাজাতে লাগলেন। আমি অবাক হয়ে দেখলাম ঘুঁটি সাজানোর সময় ভীষণ উত্তেজনায় ওনার হাত কাঁপছে। আমি এর আগেও অনেক পোড় খাওয়া দাবারুর সঙ্গে খেলেছি, দাবার নেশাগ্রস্ত অনেক মানুষকেও দেখেছি আমি, কিন্তু এত উত্তেজনা কারুর মধ্যে লক্ষ্য করিনি কখনো।
কিন্তু আরো অবাক হওয়া বাকি ছিল তখনও। খেলা শুরুর 5 মিনিটের মধ্যে মিহিরদা খসখসে গলায় বলে উঠলেন, কিস্তি। আমি অবাক হয়ে দেখলাম সত্যি ওনার মন্ত্রী আর ঘোড়া সাজিয়ে এমন কিস্তি দিয়েছেন মিহিরদা যে রাজাকে আর সরানোর জায়গা নেই। আমাকে হতবুদ্ধি দেখে মিহিরদা চাপা গলায় হেসে বললেন, কিস্তি মাত। ওই হাসিতে কি ছিল জানি না, কিন্তু আমি একেবারে ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। এ যেন সেই আগের মিহিরদার নেই। চোখ দুটো একেবারে অত্যুজ্জ্বল হয়ে উঠেছে, মুখটা লালচে, ওনার মুখে চোখে যেন যুদ্ধ জয়ের উন্মাদনা। কিন্তু আমারও তখন রোগ চেপে গিয়েছে। আমি আবার ঘুঁটি সাজিয়ে তৈরি হলাম, কিন্তু হায় ভগবান, আবার সেই একই ফল। কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ। আবার মিহিরদার সেই চাপা গলায় হাসি আর খসখসে গলায় ঘোষণা, কিস্তি মাত। কেন জানি না আমার মনে হলো ব্যাপারটা স্বাভাবিক নয়। একে সারাদিনের জার্নির ধকল, তাই আবার প্রচণ্ড শীতের কামড়। আমি এমনিতেই ক্লান্ত হয়েছিলাম, আর মিহিরদাকে দেখে আমার বুদ্ধি শুদ্ধি একেবারে গুলিয়ে যাচ্ছিল। আমি মুখে স্বাভাবিক হাসি আনার চেষ্টা করে বললাম, মিহিরদা এবার থাক, শুতে যাই বরং, টায়ার্ড লাগছে খুব, বুঝলেন। মিহিরদা অদ্ভুতভাবে খ্যাক খ্যাক করে হেসে বললেন, সে কি কথা, পারবে না বলে পালাচ্ছ কেন? হ্যাঁ, তারপর হিস হিস করে চাপা গলায় বললেন, চেষ্টা করো, পারতে হবে। আমি মনে মনে প্রমাদ গুনলাম, এত রাতের বেলায় আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম। এমন জানলে কে দাবা খেলতে বসতো। মিহিরদা এবার আমার পিঠে হাত রেখে বললেন, কি হলো, চেষ্টা করো। আর সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। মিহিরদার গা আগুনের মতো গরম, অর্থাৎ ওনার জ্বর এসেছে। আমি বলে উঠলাম, মিহিরদা আপনার তো ভীষণ জ্বর এসেছে, ওষুধ খাবেন, কিছু দেব? এবার যেন মিহিরদা সম্বিত ফিরে পেলেন, নিজেকে যেন একটু সামলে নিয়ে বললেন, না না, ঠিক আছে ঠিক আছে, এবার শুয়ে পড়া যাক, ঠিক আছে। আমি আস্তে আস্তে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। মিহিরদাকে আজ দেখে বুঝলাম কেন ওনাকে সবাই এড়িয়ে চলে। ভদ্রলোকের মাথায় একটু পাগলামি ঢুকেছে, কিন্তু এতটা খ্যাপামি থাকা সত্ত্বেও দাবাটা যে উনি অসম্ভব ভালো খেলেন সেটা স্বীকার করতেই হয়। মনে মনে ঠিক করলাম মিহিরদাকে একবার অন্তত হারাতেই হবে। এইসব 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম এক সময়। পরদিন সকালে উঠে ঘর থেকে বেরিয়ে দেখি বারান্দায় পায়চারি করছেন মিহিরদা। আমি গুড মর্নিং বলতে উনি ফ্যাকাশে গলায় বললেন, গুড মর্নিং। আমি দেখলাম ওনার চোখের কোলে কালি, মুখ দেখে বোঝাই যায় রাতে ভালো করে ঘুম হয়নি। আমি জিজ্ঞেস করলাম, মিহিরদা এখন আর জ্বর নেই তো আপনার? মিহিরদা অবাক চোখে তাকিয়ে বললেন, জ্বর না তো, জ্বর আসবে কেন? না না, আমার শরীর ঠিক আছে। বলতে বলতে নিজের ঘরে ঢুকে পড়লেন। সেদিন অফিসে বিকাশবাবু ঘটনাটা শুনে বললেন, তাহলে দেখেছেন তো স্যার, কত বড় দাবাড়ু উনি। আমি শুধু মাথা নাড়লাম। মিহিরদা বড় দাবাড়ু হতে পারেন, কিন্তু আমার মনে একটা খটকা লেগে রইল। উনি দাবা খেলার সময় অত উত্তেজিত হয়ে ওঠেন কেন? সত্যি বলতে কি, গতকাল রাতে ওনাকে যেন চিনতে পারছিলাম না। সেদিন অফিসে আমিও যেন সুস্থির হয়ে কাজ করতে পারছিলাম না। বিকেলের দিকে অফিসের বাইরে একটু পায়চারি করছিলাম। আমাদের অফিসের বাইরেই একটা হরি মঞ্চ ছিল। সেটা ছিল গ্রামের লোকেদের একটা প্রিয় আড্ডার জায়গা। সেই হরিমঞ্চর সামনে দেখি বেশ ভিড়, আর একটু এগিয়ে গিয়ে বুঝলাম ব্যাপারটা কি। 2 বুড়ো বাজি রেখে দাবা খেলছে। আশেপাশের লোকজন তো বেশ উত্তেজিত। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলাম। দুজনের কেউ পাকা খেলোয়াড় নয়। কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হয়ে গেল। এক বুড়ো বাজি হেরে টাকা বার করতেই 2-3টে ছেলে সামনের দোকানে দৌড়লো রসগোল্লা আনতে।
সেই সময় হঠাৎই আমার মাথায় একটা রোগ চাপলো। মনে হলো মিহিরদার সঙ্গে এক্ষুনি একবার বসা যাক। শীতের বিকেল তখন প্রায় পড়ে এসেছে। খেলার কথা বলতেই দুই বুড়োর একজন সঙ্গে সঙ্গে বোর্ডটা এগিয়ে দিলেন। অফিসের বিকাশ বাবু বললেন, বেশ একটা ভালো গেম দেখতে পাবো। কিন্তু মিহিরদা কিছুতেই খেলতে রাজি হলেন না। শরীর খারাপ বলে বোধহয় এড়িয়ে গেলেন। শুধু এড়িয়েই গেলেন না, সোজা বাড়ির দিকে হাঁটা লাগালেন। মিহিরদার রকম সকম দেখে অফিসের সবাই অবাক হয়ে গেল। অগত্যা আমি আর বিকাশবাবু দুটো গেম খেললাম, যদিও মনে একটা খটকা লেগে রইল। সেদিন বাড়ি ফিরলাম একটু পরে। কাছেই একটা লাইব্রেরি আছে শুনেছিলাম, সেখানে ঢুঁ মেরে মেম্বারশিপের একটা ফর্ম নিয়ে বাড়ি ফিরলাম। ফিরে দেখি মিহিরদা ফ্রেশ হয়ে একেবারে পাজামা পাঞ্জাবি পরে একটা নকশাদার শাল চাপিয়ে দিব্যি চেয়ারে বসে গুনগুন করে গান গাইছেন। আমাকে দেখে হেসে বললেন, আরে, লাইব্রেরিতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি হালকা হেসে হ্যাঁ বলে ঘরে ঢুকে পড়লাম। মিহিরদা বাইরের ঘরটায় বসেই বললেন, মেম্বারশিপটা নাও, অনেক ভালো ভালো বই আছে। আপনিও মেম্বার নাকি? মেম্বার তো বটেই, লাইব্রেরি ছাড়া এসব জায়গায় সময় কাটাবো কি করে? আমি এখানে আসার 3 দিনের মধ্যেই মেম্বার হয়েছি। প্রথম প্রথম অনেক বইও পড়েছি, এখন আর যাওয়া হয় না। দাবা খেলার জন্য বোধ হয়। গম্ভীর গলায় আমার প্রশ্নটা শুনে মিহিরদা একটু থতমত খেয়ে গেলেন। তারপর আমতা আমতা করে বললেন, হ্যাঁ, ওই আর কি। আমি কোনো প্রত্যুত্তর না করে শুধু তাকিয়ে রইলাম ওনার দিকে। মিহিরদা যেন অস্বস্তি এড়াতে জোর করে গা ঝাড়া দিয়ে বললেন, আজ অফিসে খেলিনি বলে মনক্ষুণ্ণ হয়েছে বোধহয়। ভেবো না, খেলবো। একটু থেমে বেশ জোর দিয়ে বললেন, নিশ্চয়ই খেলবো তোমার সঙ্গে। ঠান্ডায় শরীরে এমনিতেই জমে যাচ্ছে, আর মিহিরদাকে যত দেখছি ততই আমার বুদ্ধিটাও যেন গুলিয়ে যাচ্ছিল। যাই হোক, একটা বইয়ে মনোনিবেশ করে কিছুক্ষণের জন্য একটু ফ্রি হলাম। কিন্তু শান্তি পাওয়ার আর জো আছে? রাতের খাওয়া সারার পর মিহিরদা আবার খেলার প্রস্তাব পারলেন। আমি দাঁতে দাঁত চিপে চ্যালেঞ্জ নিয়ে খেলতে বসলাম। কিন্তু সেই এক ব্যাপার, গতকাল রাতের পুনরাবৃত্তি। যদিও আজকে আমি খেলার চেয়ে বেশি লক্ষ্য করছিলাম মিহিরদাকে। সেই চাপা খসখসে গলা, মুখ চোখ লাল, যেন কোনো বিকারগ্রস্ত মানুষের সঙ্গে খেলছি। কিন্তু বিকারগ্রস্ত হলেও পাকা সেনাপতির মতো সে চালনা করছে নিজের সৈন্যবাহিনীকে। তার ঘোড়া, গজ, নৌকো, মন্ত্রী সবাই মিলে বিপক্ষ রাজাকে কোণঠাসা করে ফেলছে অল্পক্ষণের মধ্যেই। প্রতিরোধের সব চেষ্টাই বারবার ব্যর্থ হচ্ছে। বিপক্ষের দুর্গে ঢুকে তাকে দখল করে রাজাকে সিংহাসনচ্যুত করাটা তার কাছে নস্যি। খেলার শেষে আমি বলেই ফেললাম, মিহিরদা, আপনি কোথায় শিখলেন এত ভালো খেলা? শিখলাম? তারপর চোখে একটা অদ্ভুত হাসি এনে ফিসফিস করে বললেন, জানি, আমি জানি। ওনার কথার মাথা মুন্ডু কিছুই আমি বুঝলাম না। তাও আবার বললাম, আপনি যে কোনো কম্পিটিশনে জিততে পারেননি, আপনি চ্যাম্পিয়নশিপ খেলেছেন কখনো? মিহিরদা ঠোঁটে আঙুল দিয়ে অদ্ভুত শব্দ করলেন। লাভ নেই, আর লাভ নেই। আমি ওনার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে উঠে পড়লাম। অবাক হয়ে দেখলাম উনি ওনার ঘুঁটিগুলোর গায়ে হাত বোলাচ্ছেন। চন্দন কাঠের এই দাবার বোর্ড আর ঘুঁটিগুলোর যেন আশ্চর্য এক ক্ষমতা আছে। ওই বোর্ড যেন গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, এসো দেখি, আমাকে হারাও। আমি আর কথা না বাড়িয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম যেন কিছুতেই আসে না। যত ভারী চোখ বন্ধ করি, চোখের সামনে দাবার বোর্ডটা কেমন যেন ভেসে উঠছে। শেষটায় কি মনে হতে ঘড়িটা দেখলাম 11:15 বাজে। বাইরে গিয়ে দোতলায় উঠলাম। বাড়িওয়ালার টেলিফোন ছিল। তখন তো আর মোবাইল ফোনের যুগ ছিল না, কিন্তু আমি তখন একটা ফোন করার জন্য অস্থির হয়ে উঠেছি। ভাগ্য ভালো, তখন আমার যাকে দরকার সেই বিকাশবাবুর বাড়িতে ফোন ছিল।
আমি বাড়িওয়ালার অনুমতি নিয়ে বিকাশবাবুকে ফোন করলাম। বিকাশবাবুর গলা শুনতে পেলাম। কি ব্যাপার স্যার, কিছু ঘটেছে নাকি? আমি আমার উত্তেজনা যতটা সম্ভব চেপে রেখে বললাম, আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি যে মিহির সাহেবের সঙ্গে দাবা খেলেছিলেন, সেটি কোথায় খেলেছিলেন? অফিসে। কেন? দাবার বোর্ড কি আপনি এনেছিলেন? না না, মিহির সাহেব নিজে একটা খুব সুন্দর চন্দন কাঠের দাবার বোর্ড নিয়ে এসেছিলেন, তাতেই খেলেছিলাম। কিন্তু কিন্তু কেন? না না, কিছু না। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কথা বলার দরকার ছিল না, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। নিচে নেমে ঘরে ঢুকতে গিয়ে কি মনে হতে আমি একবার মিহিরদার ঘরের দিকে উঁকি মারলাম। জানালাটা আধখানা ভেজানো, ঘরের ভেতর মোমবাতি জ্বলছে, আর সেই মোমবাতির আলোয় মিহির দাশগুপ্ত একা একা বসে দাবা খেলছেন। প্রথমটা তাই মনে হলো, কিন্তু তারপরে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। মিহিরদা চাল দিচ্ছেন সাদা ঘুঁটিতে, কিন্তু কালো ঘুঁটিগুলো তো নিজে নিজেই জায়গা বদল করছে। এ কার সঙ্গে খেলছেন মিহিরদা? কোনো অদৃশ্য শক্তির সঙ্গে। মিহিরদার চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে হালকা হাসির আভাস। কোনো অদৃশ্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যেন লড়াই চলছে। এই দৃশ্য দেখতে দেখতে আমার শরীর একেবারে ক্রমশ অবশ হয়ে এলো। আমি কোনো রকমে টলতে টলতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙল রান্নার মাসির হাঁক ডাকে। চা নিয়ে এসে মাসি অনেকক্ষণ ধরে ডাকছিল। একেবারে ধর্মড়িয়ে উঠলাম। চা খেয়ে মাথার জড়তাটা একটু একটু করে কাটল। মিহিরদার খোঁজ না করে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আমি ঠিক করলাম SDLROকে এই ব্যাপারটা জানাতে হবে। সাব ডিভিশন লেভেলে উনি ব্লকগুলোর কন্ট্রোলিং অথরিটি, আসল ব্যাপারটা ওনার জানা দরকার। 10:30 নাগাদ SDLRO ধীরেন গাঙ্গুলিকে গোটা ব্যাপারটা বললাম। গাঙ্গুলি সাহেব একবার অস্ফুটে মাই গড বলে উঠলেন। তারপর আমাকে নিয়ে গাড়িতে উঠে বললেন, তোমার অফিসে চলো। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। গাঙ্গুলি সাহেব শুধু একবার বিড়বিড় করে বললেন, রমেন খুব ভুল করেছে। অফিসের কম্পাউন্ডে গাড়িটা ঢুকতেই আশেপাশের লোকজন সরে গেল। অফিসের স্টাফরা সবাই ভাবল গাঙ্গুলি সাহেব বোধহয় সারপ্রাইজ ভিজিটে এসেছেন। সবাই তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। মিহিরদাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিহিরদাকে আজ যেন আরো উদ্ভ্রান্তের মতো লাগছে। গাঙ্গুলি সাহেব কোনো ভনিতা না করেই বললেন, মিহির, তোমার বাড়িতে চলো, আমি এক্ষুনি সেই দাবার বোর্ড দেখতে চাই। মিহিরদা একবার আমতা আমতা করে বললেন, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তুমি আর প্রদীপ দুজনেই গাড়িতে ওঠো, চলো। এরপর আর আপত্তি টেকে না। আমরা দুজনেই গাড়িতে উঠলাম। 2 মিনিটে পৌঁছে গেলাম আমাদের ভাড়া বাড়িতে। গাঙ্গুলি সাহেব শটান মিহিরদার ঘরে গিয়ে ঢুকলেন। দেখি খাটের উপরেই রাখা আছে সেই দাবার বোর্ড। গাঙ্গুলি সাহেব কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন বোর্ডটার দিকে, তারপর বোর্ডটা তুলে নিয়ে বললেন, এটা আমি নিয়ে যাচ্ছি, এটাকে যথাস্থানে রেখে আসতে হবে। মিহিরদা অনুনয়ের সুরে বললেন, কিন্তু স্যার, এটা আমি কিনেছ, তাই তো? রমেন এটা তোমাকে বিক্রি করেছে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন স্যার? রমেন আমার খুড়তুতো ভাই, আমরা দুজনেই গাঙ্গুলি বাড়ির উত্তরাধিকারী এখন। আমার মাথায় কিছুই ঢুকছিল না, তাই একটু গলা খাঁকরানি দিয়ে বললাম, স্যার, গোটা ব্যাপারটা যদি একটু খোলসা করে বলেন। গাঙ্গুলি সাহেব বললেন, এই বোর্ডটা এক করুণ ঘটনার সাক্ষী। যে কুশীলবদের নিয়ে ঘটনা, তারা এখনো একে ছেড়ে যায়নি, তাই সমস্যা হচ্ছে। মিহির, তুমি আর প্রদীপ আজ সন্ধে আমার বাড়িতে এসো, তখন পুরো ঘটনাটা বলবো। সেদিন সন্ধে গাঙ্গুলি বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধে হয়নি।
অফিসের পুরনো স্টাফদের মুখে শুনলাম গাঙ্গুলিরা এককালে এই তল্লাটের জমিদার ছিলেন। বিশাল আকৃতি জীর্ণ বাড়িটার ফটক পার হলাম যখন, তখন ঘড়িতে 6:45 বাজে। বাড়িটার বেশিরভাগটা জরাজীর্ণ হলেও একটা দিক নতুন রং করা হয়েছে। দেখে বুঝলাম এই জায়গাটাই বাসযোগ্য রয়েছে। গাঙ্গুলি সাহেব একতলার বারান্দায় বসেছিলেন। আমাদের দেখে ডেকে বসিয়ে ভেতরে গিয়ে চা আনতে বলে এলেন। মিহিরদা একটু উসখুস করছিলেন, কিন্তু গাঙ্গুলি সাহেব যথারীতি শান্ত হয়ে বসে রইলেন। চা আসতে চায়ে চুমুক দিয়ে গাঙ্গুলি সাহেব বলতে শুরু করলেন। এই যে বাড়িতে তোমরা এখন বসে আছো, এই বাড়ি এখানে গাঙ্গুলি বাড়ি নামেই সবাই জানে। এককালে আমার পূর্বপুরুষরা এই তল্লাটের জমিদার ছিলেন। আমার প্রপিতামহ অজিত গাঙ্গুলির ছোট ভাই ছিলেন অনন্ত গাঙ্গুলি। এই অনন্ত গাঙ্গুলি তখন কলকাতায় প্রেসিডেন্সি কলেজের ছাত্র। একবার দুর্গাপুজোর সময় তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধু প্রমথেশকে সঙ্গে নিয়ে আসেন। এই বাড়িতে তখন দুর্গাপুজো হতো। পুজোর সময় এই দুই বন্ধুর সঙ্গে আলাপ হয় তিলোত্তমার। তিলোত্তমা ছিলেন এখানকারই বাসিন্দা সুরেন দত্তর মেয়ে। এই দত্তরা ছিলেন ব্রাহ্ম এবং থাকতেন কলকাতায়। তিলোত্তমা ছিলেন বিদুষী এবং অপূর্ব সুন্দরী। ব্যাস, এইখানেই গোলমালের শুরু। এই তিনজনের মেলামেশাই ক্রমশ ত্রিকোণ প্রেমের মোড় নিল। পুজোর পরে কলকাতায় ফেরার পরে তিলোত্তমাকে নিয়ে দুই বন্ধুর দ্বন্দ্ব প্রকট হয়ে উঠল। তিলোত্তমা কাকে ভালোবেসেছিলেন তা অবশ্য জানা যায় না। যাই হোক, অনন্ত গাঙ্গুলি তার বন্ধু প্রমথেশকে দাবায় চ্যালেঞ্জ করলেন। এই দুই বন্ধুই ছিলেন ভীষণ পোড় খাওয়া দাবাড়ু। দাবায় যে জিতবে সেই পাবে তিলোত্তমাকে। দাবা খেলা হয়েছিল? ধরা গলায় জিজ্ঞেস করলেন মিহিরদা। হয়েছিল এই বাড়িতে নাট মন্দিরের সামনে। এসো, সেই জায়গা দেখাচ্ছি তোমাদের। এই বলে গাঙ্গুলি সাহেব উঠে দাঁড়ালেন। আমরাও ওনার পেছন পেছন গেলাম। বাড়ির ভেঙে পড়া অংশের দিকে গিয়ে একটা বিশাল উঠোন, আর তার সামনে নাট মন্দির। গাঙ্গুলি সাহেব বললেন, এইখানেই সেই খেলা হয়। যে দাবার বোর্ড তুমি কিনেছিলে মিহির, সেই বোর্ড আর ঘটিতেই খেলা হয়। অনন্ত গাঙ্গুলির খুব প্রিয় ছিল এই বোর্ড। যাই হোক, এই খেলায় জিতলেন অনন্ত গাঙ্গুলি, কিন্তু প্রমথেশও ভেতরে ভেতরে পাগল হয়ে উঠেছিল। খেলা শেষের পরেই সে রিভলভার বার করে গুলি করল তার বন্ধুকে। পরক্ষণেই নিজের মাথায় আরেকটা ফায়ার করে আত্মহত্যা করে সে। পরে জানা যায় প্রমথেশ কোনো এক গুপ্ত সমিতির সদস্য ছিল। বোধহয় সে ভেতরে ভেতরে তৈরি হয়েই এসেছিল যে সে যদি তিলোত্তমাকে না পায় তাহলে অনন্তও পাবে না। গাঙ্গুলি সাহেব একটু থামলেন। আমি আর মিহিরদা সামনের উঠোনের দিকে তাকিয়ে আছি। 80 বছর আগের এক ট্র্যাজিক নাটকের দৃশ্য যেন চোখের সামনে ভেসে উঠল। যে দাবার বোর্ড ছিল দুই প্রতিদ্বন্দ্বীর রণভূমি, তাতে আমিও খেলেছি। গাটা যেন একেবারে শিউরে উঠল। মিহিরদা জিজ্ঞেস করল, তিলোত্তমার কি হয়? উন্মাদ হয়ে গিয়েছিলেন এই ঘটনার পর। কয়েক বছর পর তিনিও আত্মহত্যা করেন। এই দাবার বোর্ড তারপর সরিয়ে ফেলা হয়। কিন্তু বহুদিন পর আমার বাবা এই বোর্ড বার করে খেলতে শুরু করেন। তোমার যে অবস্থা হয়েছে মিহির, আমার বাবারও তাই হয়েছিল। অনেক কষ্টে তাকে সুস্থ করা গিয়েছিল। রমেন আমার খুড়তুতো ভাই। ইদানিং ওর ব্যবসায় একটু মন্দা যাচ্ছে। ওর ধারণা হয় ওই অভিশপ্ত দাবার বোর্ডই নাকি এর জন্য দায়ী। তাই ও তোমাকে ওটা বিক্রি করে দিয়েছিল। মিহিরদা আস্তে আস্তে বললেন, কিন্তু বোর্ডটা এখন কোথায়? গাঙ্গুলি সাহেব মুচকি হেসে বললেন, ওটা যার জিনিস তার একটা ঘর পশ্চিম দিকে আছে। সারা বছর বন্ধই থাকে। সেখানে তার অন্যান্য জিনিসের সাথে ওটাও রেখে এসেছি। ভয় নেই, আর কোনো উপদ্রব হবে না। কিন্তু মিহির,
অতীত নিয়ে বসে থাকলে তো আমাদের চলবে না। তুমি একটা ছুটি নিয়ে কোথাও ঘুরে এসো। তোমার এখন মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হওয়া দরকার। তারপর তারপর কি হলো পিসেমশাই? জিজ্ঞেস করল রনি। তারপর মিহিরদা 3 সপ্তাহের লম্বা ছুটি নিয়ে চলে গেলেন কাশ্মীর। ফিরে যখন এলেন তখন দেখলে চেনাই যায় না, রীতিমতো প্রাণবন্ত, হাসি খুশি। আর সেই দাবার বোর্ড কোথায় রইল? এবারে বাবা জিজ্ঞেস করল। কি জানি বাবা, সেই গাঙ্গুলি বাড়িতেই কোনো কোনায় হয়তো রয়ে গেছে। এখন বলুন তো বৌদি, আরে আজ রাতের মেনু কি? মা হেসে বলল, পরোটা আর মাটন রেজালা। ইয়াহু! বলে রনি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতির্ময়, সঞ্জয়, সঞ্চয়িতা।